আসসালামু আলাইকুম। এসএসসি 2027 ব্যাচের জন্য আজকে জীববিজ্ঞান দশম অধ্যায়ের সমন্বয় কোঅর্ডিনেশন দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে পড়েছি উদ্ভিদের 10.1 উদ্ভিদের সমন্বয়, তারপরে ফাইটো হরমোন, অ্যাক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, তারপর হরমোনের ব্যবহার বৃদ্ধি, এখানে আলো অন্ধকার ছন্দ, চলন, ফটোট্রফিক চলন, ফটোট্রফিজম। এখানে আমরা পড়েছি বক্র চলন, সামগ্রিক চলন। তারপর 10.2 পড়েছি প্রাণীর সমন্বয় প্রক্রিয়া, হরমোনাল প্রভাব, স্নায়বিক প্রভাব। এখন আমরা পড়ব 10.3 স্নায়ুতন্ত্র। এখন আমরা পড়ব 10.3 স্নায়ুতন্ত্র। দেখো 10.3 স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় করে। স্নায়ুতন্ত্র কি করে? দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় করে। বিভিন্ন অঙ্গ যেমন হাত পা, আর্ততন্ত্র বলতে ক্ষুদ্রান্ত, বৃহতন্ত্র, উদরতন্ত্র, কঙ্কালতন্ত্র, ত্বকতন্ত্র, পরিপাকতন্ত্র, এগুলোও তন্ত্র। দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করে। তাহলে আরও কাজ কি? দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করা। দেহের উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করা। তাহলে স্নায়ুতন্ত্রের এখানে কাজ পাওয়া গেল। স্নায়ুতন্ত্রে দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় করে, দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করে, দেহের উদ্দীপনা সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে। তাহলে কাজ পড়বে এখানে। নিচে স্নায়ুতন্ত্রের বিন্যাস ছকে দেওয়া হলো। স্নায়ুতন্ত্রের বিন্যাস দেখো। স্নায়ুতন্ত্র দুই প্রকার। স্নায়ুতন্ত্র কত প্রকার? দুই প্রকার। স্নায়ুতন্ত্র দুই প্রকার: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। পরবর্তীতে সম্পর্কিত পড়া আছে যেখান থেকে আমরা এই ছকটাকে দেখি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা হলো এই যেখান থেকে আছে মস্তিষ্ক সুষুম্না কাণ্ড। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র হলো করটিকায় সুষুম্না স্নায়ু আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আবার করটিকা সুষুম্না স্নায়ু দুই প্রকার: করটিকা স্নায়ু, সুষুম্না স্নায়ু। আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুই প্রকার: সিম্প্যাথিক আর প্যারাসিম্প্যাথিক। এগুলো পরে বুঝে দিচ্ছি, আগে নিচে পড়ে আসি, তবে এটা মুখস্থ রাখতে হবে। স্নায়ুতন্ত্র কত প্রকার? দুই প্রকার। স্নায়ুতন্ত্র কত প্রকার? দুই প্রকার। কি কি? কেন্দ্রীয় আর প্রান্তীয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কোথায় কোথায় থাকে? মস্তিষ্কে আর সুষুম্না কাণ্ডে। প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত প্রকার? আবার করটিকা সুষুম্না কাণ্ড স্নায়ু, করটিকা সুষুম্না স্নায়ু, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আর কেন্দ্রীয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এখানে দুই প্রকার: মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। তো পড়লে বুঝতে পারবে। 10.3.1 কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র কত প্রকার? দুই প্রকার: কেন্দ্রীয় এবং প্রান্তীয়। এখন আমরা পড়ব কেন্দ্রীয়।
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। মস্তিষ্ক এবং মেরুরজ্জু বা সুষুম্নাকাণ্ড। তাহলে সুষুম্নাকাণ্ডের নাম কি? মেরুরজ্জুর আরেকটা নাম কি? সুষুম্নাকাণ্ড। সুষুম্নাকাণ্ড দিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তাহলে কি দিয়ে গঠিত? মস্তিষ্ক এবং মেরুরজ্জু দিয়ে সুষুম্নাকাণ্ড গঠিত। মস্তিষ্ক এবং মেরুরজ্জু আরেকটা নাম সুষুম্নাকাণ্ড দিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। মস্তিষ্ক করটিকার মধ্যে সুরক্ষিত থাকে। করটিকা কি? মেরুদণ্ডের যে মাথাকে বলা হয় করটি, আর উপরের যে অংশ যেখানে চুল গজায় সেটাই হচ্ছে করটিকা। মস্তিষ্ক করটিকার মধ্যে সুরক্ষিত থাকে কোনটি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে এখানে প্রশ্ন, মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত আর এর অবস্থান কোথায়? এটি কোথায় সুরক্ষিত থাকে? এখন দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুইটি ভাগ, একটি হচ্ছে মস্তিষ্ক এবং মেরুরজ্জু বা সুষুম্নাকাণ্ড। মস্তিষ্ক, ব্রেইন। সুষুম্নাকাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করটিকার মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলে। মস্তিষ্ক কাকে বলে? সুষুম্নাকাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করটিকার মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলে। তোমরা জানো মস্তিষ্ক কোনটা? মস্তিষ্ক 3 অংশে বিভক্ত, কিন্তু আমরা দেখি 2 অংশে। যেটাকে আমরা মগজ বলি সেটাও মস্তিষ্ক। সুষুম্নাকাণ্ডের শীর্ষে বলতে বোঝাচ্ছে এখানে গলার এখানে যেই হাড়টা রয়েছে আর পিঠের মাঝখানে যে মেরুদণ্ড, সেটা একদম মস্তিষ্ক পর্যন্ত বিস্তৃত। সেটাকে বলা হচ্ছে সুষুম্নাকাণ্ডে, অর্থাৎ মেরুরজ্জুর শীর্ষে, এই মেরুদণ্ডের শীর্ষে একদম উপরেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ, বলতে বোঝাচ্ছে যে কেন্দ্রীয় স্নায়ু যেখানে কন্ট্রোল হয় সেই অংশ করটিকার মধ্যে অবস্থান করে। যে স্ফীত অংশ করটিকার মধ্যে অবস্থান করে, অর্থাৎ মাথার ভেতরে করটিকার মধ্যে করটিকা মেরুদণ্ডের ভেতরে অবস্থান করে, করটিকা দ্বারা যেটা সুরক্ষিত, তাকে মস্তিষ্ক বলে। মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের পরিচালক। কোনটি স্নায়ুতন্ত্রের পরিচালক? মস্তিষ্ক। কোনটি? মস্তিষ্ক। মস্তিষ্কের 3টি অংশ বিভক্ত। কয়টি অংশ? 3টি। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। মানে সামনে, মাঝখানে আর পেছনে। অগ্র মস্তিষ্ক দেখো, অগ্র মস্তিষ্ক ফোরব্রেইন বা প্রোসেনসেফালন। মস্তিষ্কের মধ্যে অগ্র মস্তিষ্ক বা সেরিব্রাম সবচেয়ে বড় অংশ। তাহলে কোনটি সবচাইতে বড় অংশ মস্তিষ্কের ভেতরে? মস্তিষ্কের মধ্যে অগ্র মস্তিষ্ক বা সেরিব্রাম। অগ্র মস্তিষ্কের আরেকটা নাম কি? সেরিব্রাম সবচেয়ে বড় অংশ। সেরিব্রামকে গুরু মস্তিষ্ক বলা হয়। সেরিব্রামকে আরেকটা কি বলা হয়? গুরু মস্তিষ্ক। সেরিব্রামটা কি? সেরিব্রাম হলো অগ্র মস্তিষ্কের আরেকটা নাম। এখানে সেরিব্রাম ব্যবহার করা হয়েছে। সেরিব্রামের ডান এবং বাম অংশ দুটি সম্পূর্ণভাবে বিভক্ত। এই যে আমরা যেটি বুঝতে পারি যে মস্তিষ্ক 2 ভাগে বিভক্ত, সেটি সেরিব্রামের ডান এবং বাম অংশ দুটি সম্পূর্ণভাবে বিভক্ত। তারপরে দুটি অংশের মাঝখানে বিভেদক খাঁজ থাকায় এই বিভক্তি ঘটে। তাহলে এই বিভক্তি কেন ঘটে? দুটি অংশের মাঝখানে বিভেদক খাঁজ থাকায় এই বিভক্তি ঘটে।
কি থাকে? বিভেদক খাঁজ। এদের সেরিব্রাম হেমিস্ফিয়ার বলা হয়। সেরিব্রাম হেমিস্ফিয়ার কাকে বলে? দুটি অংশের মাঝখানে বিভেদক খাঁজ থাকে, এই খাঁজ থাকে এই বিভক্তি ঘটে। এদের সেরিব্রাম হেমিস্ফিয়ার বলা হয়। সেরিব্রামের ডান ও বাম হেমিস্ফিয়ারের মধ্যে খাঁজ থাকলেও এ দুটি অংশ একগুচ্ছ নিউরন দিয়ে সংযুক্ত থাকে, যার নাম কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম কি? সেরিব্রামের ডান এবং বাম হেমিস্ফিয়ারের মধ্যে খাঁজ থাকলে দুটি অংশ একগুচ্ছ নিউরন দিয়ে সংযুক্ত থাকে, যার নাম কর্পাস ক্যালোসাম। মানে উপর থেকে যদি ব্রেন দেখা হয় তাহলে এইরকম দেখায়। একটি হচ্ছে ডান অংশ, আরেকটি হচ্ছে বাম অংশ। এর মাঝখানে যে ফাঁকা অংশটা আছে এটাকে বলা হচ্ছে সেরিব্রাম হেমিস্ফিয়ার বলা হচ্ছে ফাঁকা অংশকে। আর এখানে এটার ভেতরে অনেক বিভেদ থাকলেও, মানে অনেক ফাঁকা অংশ থাকলেও, অনেক বিভক্ত হয়ে থাকলেও কিন্তু এই মস্তিষ্কের একটি অংশ অনেকগুলো নিউরন দিয়ে একের সাথে যুক্ত, এই জন্য একগুচ্ছ নিউরন দিয়ে যুক্ত, এই জন্য এটা কি আলাদাভাবে না হয় না। এখন দেখো, বাম সেরিব্রাম হেমিস্ফিয়ার দেহের ডান অংশ এবং ডান সেরিব্রাম হেমিস্ফিয়ার দেহের বাম অংশ নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে একটা প্রশ্ন, কোন সেরিব্রাম কোনটি নিয়ন্ত্রণ করে? বাম সেরিব্রাম দেহের ডান অংশ, ডান সেরিব্রাম দেহের বাম অংশ নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের এ অংশটির উপর ভাগ ঢেউ তোলা। কোনটির উপর ভাগ ঢেউ তোলা? মস্তিষ্কের এ অংশটি বলতে বোঝাচ্ছে সেরিব্রামের এই অংশটি ঢেউ তোলা। এটি মেনেঞ্জেস নামক পর্দা দিয়ে আবৃত থাকে। তাহলে কোন পর্দা দিয়ে আবৃত থাকে? মেনেঞ্জেস। সেরিব্রামের বাইরের স্তরের নাম কর্টেক্স। কর্টেক্স কি? সেরিব্রামের বাইরের স্তর। সেরিব্রামের বাইরের স্তরের নাম কি? কর্টেক্স। কর্টেক্স অসংখ্য নিউরনের কোষ দেহ দিয়ে গঠিত। কর্টেক্স কি দিয়ে গঠিত? অসংখ্য নিউরনের কোষ দেহ নিয়ে গঠিত। নিউরনের কয়টি অংশ? এখন নিউরনের কয়টি অংশ? একটা হচ্ছে কোষ দেহ, আরেকটা হচ্ছে অ্যাক্সন। এটা হচ্ছে কোষ দেহ আর এটা হচ্ছে অ্যাক্সন। এটা হচ্ছে এইরকম অসংখ্য নিউরনের কোষ দেহ, শুধুমাত্র কোষ দেহ, অ্যাক্সন নয়, কোষ দেহ নিয়ে এই কর্টেক্স গঠিত অসংখ্য নিউরনের কি দিয়ে? কোষ দেহ দিয়ে। এর রং ধূসর। কর্টেক্সের রং কেমন? ধূসর। তাই কর্টেক্সের অপর নাম গ্রে ম্যাটার। কর্টেক্সের অপর নাম কি? গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ। ধূসর পদার্থের ইংরেজি কি? গ্রে ম্যাটার। গ্রে ম্যাটার এর বাংলা কি? ধূসর পদার্থ। কর্টেক্সের অপর নাম কি? গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ। ধূসর পদার্থ কার নাম? বা গ্রে ম্যাটার কার নাম?
অপরদিকে সেরিব্রামের গভীর স্তরটি গঠিত হয় ওইসব নিউরনের অ্যাক্সন দিয়ে। আচ্ছা, তাহলে সেরি নিউরনের কোষ দেহ নিয়ে কোনটি গঠিত হয়? কর্টেক্স। নিউরনের কোষ দেহ নিয়ে কোনটি গঠিত হয়? গ্রে ম্যাটার। আর ওইসব নিউরনের অ্যাক্সন দিয়ে কি গঠিত হয়? সেরিব্রামের গভীর স্তর, যা সাদা রঙের মায়েলিন আবরণে আবৃত। তাহলে সেরিব্রামের গভীর স্তর কোন রঙের আবরণে আবৃত? সাদা রঙের মায়েলিন আবরণে আবৃত। এই সেরিব্রাম কর্টেক্সের গভীরে থাকে সাদা রঙের স্তর বা হোয়াইট ম্যাটার। সেরিব্রাম কর্টেক্সের গভীরে কি থাকে? সাদা রঙের স্তর বা হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটার মানে সাদা পদার্থ। এই যে এখানে দিয়েছে দেখো, আগে এটুকু পড়া শেষ করি। সেরিব্রাম হলো প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ু তাড়না গ্রহণের এবং প্রত্যেক অঙ্গে স্নায়ু তাড়না প্রেরণের উচ্চতর কেন্দ্র। তাহলে এখানে সেরিব্রাম কি? প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ু তাড়না গ্রহণের এবং প্রত্যেক অঙ্গে স্নায়ু তাড়না প্রেরণের উচ্চতর কেন্দ্র কোনটি? সেরিব্রাম। দেহ সঞ্চালন তথা প্রত্যেক কাজ ও অনুভূতির কেন্দ্র হলো সেরিব্রাম। তাহলে দেহ সঞ্চালন তথা প্রত্যেক কাজ ও অনুভূতির কেন্দ্র কোনটি? সেরিব্রাম। এটি আমাদের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাকশক্তি ও ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। কোনটি আমাদের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাকশক্তি, ঐচ্ছিক পেশির কার্যাবলী নিয়ন্ত্রণ করে? সেরিব্রাম। সেরিব্রামের আরেক নাম কি? সেরিব্রামের আরেক নাম মস্তিষ্ক। কোন উদ্দীপকের প্রতি কি ধরনের সাড়া দিবে সেই সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে কোনটি? সেরিব্রাম। সেরিব্রাম বা মস্তিষ্ক। সকল প্রাণীর মধ্যে মানুষের অগ্র মস্তিষ্কে সেরিব্রামের নাম হচ্ছে অগ্র মস্তিষ্ক। সকল প্রাণীর মধ্যে মানুষের অগ্র মস্তিষ্কের বিবর্তন সামগ্রিক, অগ্রগামী এবং সবচাইতে বিকশিত। এখন দেখো মস্তিষ্কের লম্বচ্ছেদ। নবম অধ্যায়ে তোমরা কঙ্কালতন্ত্র নিয়ে পড়েছ। এখানে মাথার যে খুলি এটাকে বলা হয় করোটি, আর উপরে যে ছাদ মাথার সেটাকে বলা হয় করোটিকা। দেখো, এটা হচ্ছে এক মস্তিষ্কের লম্বচ্ছেদ। এখানে সব একসাথে দেওয়া আছে। এখানে আমরা অগ্র মস্তিষ্কে পড়েছি। অগ্র মস্তিষ্কের দেখো, এটা হচ্ছে সেরিব্রাম, অর্থাৎ এটা হচ্ছে সেরিব্রাম। এখানে যে এই সাদা রঙের কিছু দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেরিব্রাম। এটা ধূসর রঙের। এটার নাম কি? এটার নাম কর্টেক্স। এটার নাম কর্টেক্স। আর এই যে এখানে সাদা রঙের স্তর, এটা হচ্ছে এই যে সাদা রঙের স্তর, এটা কর্পাস ক্যালোসাম। এখানে এটা কঙ্কাল, এটা হচ্ছে করোটি। অগ্র মস্তিষ্কের তিনটি ভাগ। এখানে এটা হচ্ছে সেরিব্রাম, এটা থ্যালোসাম। এখানে লাল, এটা হচ্ছে থ্যালোসাম। তারপরে এখানে লালের চিকন এটা হ্যালোপোথ্যালোসাম। আমাদের এখানে শুধু সেরিব্রাম বর্ণনা করা হয়েছে। আর এই যে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। মস্তিষ্ক কত প্রকার? 3 প্রকার: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং
মস্তিষ্ক। আর এখানে দেখো দেওয়া আছে শেষে পশ্চাৎ 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 মস্তিষ্ক তিন ভাগে বিভক্ত। এখানে যে গোলাপি রঙের দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেরিবেলাম, এখানে এটা পনস, আর এই যে লম্বা এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, আর এই যে মোটা পুরুত্ব এটা হচ্ছে সুষুম্না কাণ্ড। এর নিচে থেকে এগুলো হচ্ছে সুষুম্না কাণ্ড বা মেরুরজ্জু। এখন মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক মিড ব্রেইন বা মেসেনসেফালন। পশ্চাৎ মস্তিষ্কের উপরের অংশ হলো মধ্য মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের উপরের অংশ হলো মধ্য মস্তিষ্ক। এটি অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্ককে সংযুক্ত করে। তাহলে অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্ককে সংযুক্ত করে কে? মধ্য মস্তিষ্ক। বিভিন্ন পেশির কাজের সমন্বয় সাধন ও ভারসাম্য রক্ষা করা মধ্য মস্তিষ্কের কাজ। মধ্য মস্তিষ্কের কাজ কি? বিভিন্ন পেশির কাজের সমন্বয় সাধন ও ভারসাম্য রক্ষা করা। দর্শন এবং শ্রবণ ক্ষেত্রেও রয়েছে মধ্য মস্তিষ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন আমরা দেখার ক্ষেত্রে কি হয়, আমরা আমাদের চোখের রেটিনা যেটি দেখে সেটি হলো উল্টো। কোনো কিছু যখন আমরা দেখি তখন আমাদের চোখ সেটি দেখে উল্টো, সেটি উল্টো ছবি মস্তিষ্কে প্রেরণ করে। মধ্য মস্তিষ্ক সেটাকে সোজা করে, ফলে আমরা সোজা বস্তু দেখতে পারি। এখন মধ্য মস্তিষ্ক এটুকুই। মধ্য মস্তিষ্কের মধ্যে প্রশ্ন, মধ্য মস্তিষ্কের অবস্থান কোথায়? পশ্চাৎ মস্তিষ্কের উপরের অংশ হলো মধ্য মস্তিষ্ক। আবার এটি কোনটিকে সংযুক্ত করে? অগ্র ও পশ্চাৎ মস্তিষ্ককে সংযুক্ত করে। এর কাজ কি? এর কাজ হলো বিভিন্ন পেশির কাজের সমন্বয় সাধন, ভারসাম্য রক্ষা করা, দর্শন এবং শ্রবণে সাহায্য করা। এখন পশ্চাৎ মস্তিষ্ক হিন্ডমেটার বা রম্বেনসেফালন। এটি সেরিবেলাম, পনস, মেডুলা অবলঙ্গাটা নিয়ে গঠিত। পশ্চাৎ মস্তিষ্ক কি নিয়ে গঠিত? সেরিবেলাম, পনস, মেডুলা অবলঙ্গাটা নিয়ে গঠিত। তাহলে এগুলো পড়ি। দেখো, সেরিবেলাম পনসের পৃষ্ঠভাগে অবস্থিত খণ্ডাংশটি সেরিবেলাম। পনসের পৃষ্ঠভাগে অবস্থিত খণ্ডাংশটি সেরিবেলাম। এটি ডান এবং বাম দুই অংশে বিভক্ত। এটি কয়টি অংশে বিভক্ত? ডান এবং বাম দুইটি অংশে বিভক্ত। এর বাইরের দিকে ধূসর পদার্থের আবরণ এবং ভেতরের দিকে শ্বেত পদার্থ থাকে। তাহলে এর বাইরে এবং ভেতরে কি থাকে? বাইরে থাকে ধূসর পদার্থের আবরণ, ভেতরে থাকে শ্বেত পদার্থ বা সাদা পদার্থ। সেরিবেলাম দেহের পেশির টান নিয়ন্ত্রণ করে। সেরিবেলাম কি করে? সেরিবেলাম দেহের পেশির টান নিয়ন্ত্রণ করে, চলনের সমন্বয় সাধন করে, দেহের ভারসাম্য রক্ষা, দৌড়ানো এবং লাফানোর কাজ জড়িত পেশিগুলোর কার্যাবলী নিয়ন্ত্রণ করে।
তাহলে এখানে সেরিবেলাম কি করে? দেহের পেশির টান নিয়ন্ত্রণ, চলনের সমন্বয় সাধন, দেহের ভারসাম্য রক্ষা, দৌড়ানো লাফানোর কাজে জড়িত পেশিগুলোর কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তারপর পনস পন্স পন্স এটা উচ্চারণ হবে পন্স। মেডুলা অবলঙ্কাটা এবং মধ্য মস্তিষ্কের মাঝখানে পন্স অবস্থিত। এটি নলাকৃতি একগুচ্ছ স্নায়ুর সমন্বয়ে তৈরি এবং সেরিবেলাম ও মেডুলা অবলঙ্কাটার মধ্যে সংযোগ স্থাপন করে। মেডুলা অবলঙ্কাটা আর সেরিবেলামের মধ্যে কোনটি সংযোগ স্থাপন করে? পন্স। মেডুলা অবলঙ্কাটা এটি মস্তিষ্কের সবচেয়ে পিছনের অংশ। মস্তিষ্কের সবচেয়ে পিছনের অংশের নাম কি? মেডুলা অবলঙ্কাটা। এর সামনের দিকে রয়েছে পন্স, পেছনের দিকে সুষুম্না কাণ্ডের উপরিভাগ থেকে যুক্ত। তাহলে কোনটির সামনে পন্স? মেডুলা অবলঙ্কাটার সামনে পন্স এবং পেছনের দিকে সুষুম্না কাণ্ডের উপরিভাগের সাথে যুক্ত। মোট 12 জোড়া করটিক স্নায়ু ক্রানিয়াল নার্ভস মধ্যে মেডুলা অবলঙ্কাটা থেকে 8 জোড়া করটিক স্নায়ু উৎপন্ন হয়। তাহলে আমাদের মোট করটিক স্নায়ু কয়টি? 12টি। মোট 12 জোড়া করটিক স্নায়ু আমাদের রয়েছে। মেডুলা অবলঙ্কাটা থেকে কত জোড়া করটিক স্নায়ু উৎপন্ন হয়? 8 জোড়া। এর স্নায়ু খাদ্য গলাধঃকরণ মানে গিলে খাওয়া, হৃৎপিণ্ড, হৃৎপেশি, ফুসফুস, গলবিল ইত্যাদির কিছু কাজ নিয়ন্ত্রণ করে। এখানে দেখো ছবি দেওয়া আছে মানুষের স্নায়ুতন্ত্র। ছবিটা পরে বোঝাচ্ছি, আগে পড়ে নিই। তাহলে আমাদের করটিক স্নায়ু কত জোড়া? 12 জোড়া। তার মধ্যে 8 জোড়া কোথায় উৎপন্ন হয়? 8 জোড়া উৎপন্ন হয় 8 জোড়া করটিক স্নায়ু উৎপন্ন হয় মেডুলা অবলঙ্কাটা থেকে। এই স্নায়ুর কাজ কি? খাদ্য গলাধঃকরণ, হৃৎপিণ্ড, ফুসফুস, গলবিল ইত্যাদির কিছু কাজ নিয়ন্ত্রণ করা। তাছাড়া এই স্নায়ুগুলো শ্রবণ এবং ভারসাম্যের মতো গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত। শ্রবণ এবং ভারসাম্যের মতো গুরুত্বপূর্ণ কাজেও জড়িত। মস্তিষ্ক থেকে বের হওয়া 12 জোড়া করটিক স্নায়ু মাথা, ঘাড়, মুখমণ্ডল, মুখ গহ্বর, জিহ্বা, চোখ, নাক, কান ইত্যাদি অঞ্চলে বিভক্ত। স্নায়ুগুলো সংবেদী, মোটর বা মিশ্র প্রকৃতির। স্নায়ুগুলো কেমন? সংবেদী, মোটর বা অথবা মিশ্র প্রকৃতির। 12 জোড়া করটিক স্নায়ুর অবস্থান অঞ্চল কোন কোন অঞ্চলে বিভক্ত? মাথা, ঘাড়, মুখমণ্ডল, মুখ গহ্বর, জিহ্বা, চোখ, নাক, কান ইত্যাদি অঞ্চলে বিভক্ত। মেরুরজ্জু, স্পাইনাল কর্ড। মেরুরজ্জুর নাম স্পাইনাল কর্ড। মেরুরজ্জু, স্পাইনাল কর্ড। আমরা এতক্ষণ ধরে মস্তিষ্ক পড়লাম, এখন মেরুরজ্জু। মেরুরজ্জু করটির পিছনে অবস্থিত। মেরুরজ্জু কোথায় অবস্থিত? করটির পেছনে অবস্থিত ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্র থেকে কটি দেশের কশেরুকা পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ তোমরা কঙ্কালতন্ত্রে পড়েছ কশেরুকা কোনটি স্নায়ুতন্ত্র? শ্রোণী চক্র বা বক্ষপিঞ্জ
শ্রোণীচক্র বা মেরুদণ্ডে তাহলে মেরুরজ্জুর অবস্থান কোথায়? করটির পেছনে অবস্থিত ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম একটি কি? ফোরামেন ম্যাগনাম একটি ছিদ্র। ফোরামেন ম্যাগনাম একটি ছিদ্র। এই ছিদ্র থেকে কশেরুকা পর্যন্ত বিস্তৃত। মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড মেরুদণ্ডের কশেরুকার ভেতরের ছিদ্রপথে সুরক্ষিত থাকে। কোথায় সুরক্ষিত থাকে? মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড মেরুদণ্ডের কশেরুকার ভেতরে। মেরুদণ্ডের কশেরুকার ভিতরে ছিদ্রপথে সুরক্ষিত থাকে। মেরুরজ্জুতে শ্বেত পদার্থ এবং ধূসর পদার্থ থাকে। মেরুরজ্জুতে কেমন পদার্থ থাকে? মেরুরজ্জুতে ধূসর পদার্থ এবং শ্বেত পদার্থ থাকে, তবে এদের অবস্থান মস্তিষ্কের ঠিক উল্টো, অর্থাৎ শ্বেত পদার্থ থাকে বাইরে এবং ভেতরে থাকে ধূসর পদার্থ। মস্তিষ্কের ক্ষেত্রে কি? মস্তিষ্কের ক্ষেত্রে ধূসর পদার্থ থাকে বাইরে, শ্বেত পদার্থ থাকে ভেতরে। ধূসর পদার্থের নাম কি? গ্রে ম্যাটার বা কর্টেক্স। আর শ্বেত পদার্থের আবরণ কি? ম্যামেলিয়ান, এরকম কিছু একটা ছিল। দুই কশেরুকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে মেরুরজ্জু থেকে 31 জোড়া মেরুরজ্জীয় স্নায়ু বের হয়। তাহলে মেরুরজ্জীয় স্নায়ু কয়টি বের হয়? মেরুরজ্জু থেকে দুই কশেরুকার মধ্যবর্তী ছিদ্র থেকে 31 জোড়া। 31 জোড়া বলতে 31-এর সাথে 2 গুণ 62 জোড়া। 62 জোড়া। এসব স্নায়ু এসব ঘাড়, গলা, বুক, পিঠ, হাত ও পায়ের স্নায়ু। এসব স্নায়ু মিশ্র প্রকৃতির। স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া। 31 জোড়া মিশ্র স্নায়ুর অবস্থান কোথায়? ঘাড়, গলা, বুক, পিঠ, হাত ও পা। এবার স্নায়ু কলা, নার্ভস টিস্যু। যে কলা দেহের সব ধরনের সংবেদন উদ্দীপনা গ্রহণ করে এবং তা পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, সেটি স্নায়ু টিস্যু বা স্নায়ু কলা। যে কলা দেহের সব ধরনের সংবেদন ও উদ্দীপনা গ্রহণ করে এবং তা পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, সেটি স্নায়ু টিস্যু বা স্নায়ু কলা। স্নায়ু কলা কাকে বলে পড়বে? বহু সংখ্যক স্নায়ু কোষ বা নিউরনের সমন্বয়ে স্নায়ু টিস্যু গঠিত। স্নায়ু টিস্যু কি নিয়ে গঠিত? বহু সংখ্যক স্নায়ু কোষ বা নিউরনের সমন্বয়ে স্নায়ু টিস্যু গঠিত। নিউরন সহ স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রমের নিউরনই স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যক্রমের একক। স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রমের একক কোনটি? নিউরন। আমরা কোনো একটা অধ্যায়ে নিউরন সম্পর্কে পড়েছিলাম। এখানে নিউরন সম্পর্কে বিস্তারিত আলোচনা দেওয়া হয়েছে। এখানে স্নায়ু টিস্যু পড়বে 10.3 বড়ই আছে। দেখো নিউরনের গঠন। আমরা পড়েছিলাম নিউরনের কয়টি অংশ? 2টি অংশ। একটি কি? কোষ দেহ এবং অপরটি অ্যাক্সন। কোষ দেহ এবং প্রলম্বিত অংশ। এখানে প্রলম্বিত অংশের মধ্যে অনেক কিছুই আছে। আচ্ছা, প্রলম্বিত অংশকে আমরা পড়েছিলাম আগে অ্যাক্সন। কোষ দেহ বা সেল বডি, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস দ্বারা গঠিত। নিউরনের গোলাকার, ডিম্বাকার অথবা
তারকাকার অংশ কোষ দেহ নামে পরিচিত। এখানে সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, লাইসোজোম, চর্বি, গ্লাইকোজেন, রঞ্জক কণা সহ অসংখ্য নিসল দানা থাকে। তাহলে সাইটোপ্লাজমে কি কি থাকে? মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, লাইসোজোম, চর্বি, গ্লাইকোজেন, রঞ্জক কণা সহ অসংখ্য নিসল দানা থাকে। এখানে নিউক্লিয়াস থাকে না, তাই কোষ দেহ বিভাজিত হয় না। নিউক্লিয়াস না থাকার কারণে এটি বিভাজিত হয় না। কোষ দেহর আকার কেমন? গোলাকার, তারকাকার অথবা ডিম্বাকার। ও নিউরন কি নিয়ে গঠিত? প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে গঠিত। নিউক্লিয়াস থাকে কিন্তু এটিতে বিভাজন হয় না। প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ কোষ দেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ দু ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এক নম্বর ডেনড্রন। এক নম্বর কি? ডেনড্রন। এখানে ছবি দেওয়া আছে। এই যে এটা হচ্ছে কোষ দেহ, এটা তারকাকার। কোষ দেহ, কোষ দেহের এই যে এখানে এই যে এটার নাম ডেনড্রন, এটার নামও ডেনড্রন ও ডেনড্রাইট। ডেনড্রন এগুলোর নাম ডেনড্রন। এটার নাম ডেনড্রন, এটার নামও ডেনড্রন। কিন্তু এই যে এখানে অনেক কয়টা দেখতে পাচ্ছ ছোট ছোট আরো আছে, এগুলোর নাম ডেনড্রাইট। এগুলোর নাম ডেনড্রাইট। এটা কোষ দেহ। কোষ দেহের মাঝখানে এটা হচ্ছে নিউক্লিয়াস। কোষ দেহের মাঝখানে যেটা আছে ওটার নাম নিউক্লিয়াস। তারপরে এখানে দেখো একজন এরকম তোমরা আগে দেখেছো, কিন্তু একজনের ভেতরে ভাগ আছে। একজনের ভেতরে দেখো এইরকম আমি শুধু এই সাইডটা দেখালাম। এখানে উপরে যে আবরণ দেখতে পাচ্ছ, এখানে এইটুকুর নাম নিউরিলেমা। এইটুকুর নাম নিউরিলেমা। এইটুকুর নাম কি? নিউরিলেমা। এই পুরুত্ব এটার নাম নিউরিলিমা। এই যে এটার নাম মাইলিন। এটার নাম মাইলিন। আর এই যে লম্বা এটার নাম অ্যাক্সন। এটার নাম অ্যাক্সন। এই নিউরন ছবি আঁকানো শিখবে সহজ। প্রথমে এরকম এরকম তারপর এরকম একটা বাইরে দিবে। তারপরে এরকম করে দিবে টানে। তারপরে এইরকম 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 দিয়ে এখানে গাছের শিকড়ের মতো করে দিবে। ব্যাস হয়ে গেল। আর এখানে নিউক্লিয়াস। আর নাম লিখবে নিউক্লিয়াস, ডেনড্রাইট, তারপরে অ্যাক্সন প্রান্ত। ও হ্যাঁ, এইখানে এই যে ফাঁকাটা রয়েছে এটার নাম র্যানভিয়ার পর্ব। আর এই শিকড়ের মতো অংশ এগুলোর নাম হলো অ্যাক্সন প্রান্ত। দেখো আমরা পড়ি ডেনড্রাইট। ডেনড্রাইট কাকে বলে? কোষ দেহের চারিদিকে
শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে। ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাকে ডেনড্রাইট বলে। এখানে যেই দুইটা শাখা বের হয়েছে তার আগে যেই একটা শাখা রয়েছিল, এই যে এখানে এই একটা শাখাকে বলা হচ্ছে ডেনড্রন। ডেনড্রনের পরে থেকে যে ছোট ছোট শাখা বের হলো মূলরমের মতো, সেগুলো হচ্ছে গাছের যে এরকম মূল আছে, সেখান থেকে আবার মূলরম সৃষ্টি হয়। এটাও তেমনই মূল থেকে, এটাও তেমনই ডেনড্রন থেকে ডেনড্রাইটের সৃষ্টি হয়েছে। তারপরে একটি নিউরন ডেনড্রন অসংখ্য শূন্য থেকে শতাধিক পর্যন্ত হতে পারে। মানে একটিও হতে পারে না, আবার শতাধিকও হতে পারে, সহস্রও হতে পারে। তাহলে একটি নিউরনে ডেনড্রনের সংখ্যা কত? শূন্য থেকে শতাধিক। ডেনড্রাইট অন্য নিউরন থেকে স্নায়ু তাড়না গ্রহণ করে। ডেনড্রাইট কি করে? অন্য নিউরনের থেকে স্নায়ু তাড়না গ্রহণ করে। তারপরে অ্যাক্সন কোষ দেহ থেকে উৎপন্ন বেশ লম্বা তন্তুটির নাম অ্যাক্সন। অ্যাক্সন কি? কোষ দেহ থেকে উৎপন্ন বেশ লম্বা তন্তুটির নাম অ্যাক্সন। এর চারিদিকে পাতলা আবরণকে নিউরিলেমা বলে। এর পাতলা আবরণকে কি বলে? নিউরিলেমা। নিউরিলেমা এবং অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলে স্নেহ পদার্থের একটি স্তর থাকে। নিউরিলেমা এবং অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলে কোন ধরনের পদার্থ থাকে? শ্বেত পদার্থের একটি স্তর থাকে। এই শ্বেত পদার্থের স্তরের নাম মাইলিন, এবং এই উপরের আবরণ যেটাকে বলা হচ্ছে নিউরিলেমা আবরণ। এই অ্যাক্সনের চারপাশে একটি আবরণ থাকে যার নাম নিউরিলেমা বলে। একে মাইলিন বলে। এই যে স্নেহ পদার্থের স্তর, সেটাকে কি বলে? মাইলিন বলে। অ্যাক্সনের শেষ মাথায় অ্যাক্সন টার্মিনালে বিভক্ত হয়ে যায়। অর্থাৎ অ্যাক্সনের শেষ মাথায় অ্যাক্সন টার্মিনালে বিভক্ত হয়ে যায়। এখানে যে অ্যাক্সন দেখাচ্ছে, এটা সেই টার্মিনালে বিভক্ত হয়ে যায়। এই টার্মিনালগুলো দিয়ে সিন্যাপস মারফত অন্য নিউরনের ডেনড্রাইটে স্নায়ু তাড়না প্রেরণ করে। সিন্যাপস কাকে বলে? আমরা পড়েছিলাম, এই যে দেখো, এই যে একটি নিউরনের কি হলো অ্যাক্সন প্রান্ত এবং অপর নিউরনের ডেনড্রাইটের সাথে যে যুক্ত থাকে, এই যুক্ত থাকার অংশকে বলা হচ্ছে সিন্যাপস। যুক্ত থাকার অংশকে বলা হচ্ছে সিন্যাপস। তাহলে সিন্যাপস কাকে বলে? একটি নিউরনের অ্যাক্সন প্রান্ত অপর আরেকটি নিউরনের ডেনড্রাইটের সাথে যে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে সিন্যাপস। সিন্যাপস বলা হচ্ছে। এখন দেখো, এই টার্মিনালগুলো দিয়ে সিন্যাপস মারফত অন্য নিউরন ডেনড্রাইটে স্নায়ু তাড়না প্রেরণ করে। বহু সংখ্যক অ্যাক্সন ও ডেনড্রাইট মিলিত হয়ে স্নায়ু গঠন করে। স্নায়ু গঠন করে কিভাবে? বহু সংখ্যক অ্যাক্সন এবং ডেনড্রাইট মিলিত হয়ে স্নায়ু গঠন করে। মাইলিন স্তরটি অবিচ্ছিন্ন নয়। নির্দিষ্ট দূরত্ব পরপর এটি সাধারণত বিচ্ছিন্ন অবস্থায় থাকে। তাহলে কিছু দূরে গিয়ে এটি বিচ্ছিন্ন অবস্থায় থাকে। শুধু এই বিচ্ছিন্ন অংশে নিউরিলেমার সাথে অ্যাক্সনের প্রত্যক্ষ সংস্পর্শ ঘটে। অর্থাৎ এই নিউরিলেমা এবং অ্যাক্সন, এই দুটোর মধ্যে সংস্পর্শ হয় না কেন? মাঝখানে থাকে মাইলিন থাকে। মাইলিন থাকার জন্য এটি
সংস্পর্শ করতে পারে না, কিন্তু যখন বিচ্ছিন্ন অবস্থায় থাকে তখন এটি সংস্পর্শ করে। তারপরে দেখো, এই মাইলিনবিহীন অংশগুলোকে র্যানভিয়ার পর্ব বলে। মানে এই যে এখানে দেখো, এখানে এখানে একজন আছে, তার মানে এখানে নিউরেলিম আবরণ আছে, আবার মাইলিনও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এই যে স্থানটা এখানে, তারপরে এইখানে, 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 এগুলোতে কিন্তু কিছু নাই, ওগুলো কিন্তু ফাঁকা। সে ফাঁকা অংশে কে কি বলে? র্যানভিয়ার পর্ব। তাহলে র্যানভিয়ার পর্ব কাকে বলে? মাইলিনবিহীন অংশগুলোকে র্যানভিয়ার পর্ব বলে। একজনের মূল অক্ষের আবরণীকে এক্সিলেমা বলে। একজনের মূল অক্ষের আবরণীকে এক্সিলেমা বলে। তারপর একটি নিউরনের একজিনের টার্মিনালের সাথে দ্বিতীয় একটি নিউরনের ডেনড্রাইট সরাসরি যুক্ত থাকে না। এই সূক্ষ্ম ফাঁকা সংযোগ স্থলকে সিনাপস বলে। ও এখানে দেখো, জুম করছি, যদিও বোঝা যাচ্ছে না, তাও যতটুকু বোঝা যায়, এই যে দেখো এখানে কিন্তু ফাঁকা আছে। এই যে এটা, এই যে এখানে দেখা যাচ্ছে ছোট একটা বৃত্ত, সেটা জুম করে দিয়েছে এখানে। এই যে এখানে ফাঁকা, এই ফাঁকাটার নাম হচ্ছে সিন্যাপস। ফাঁকাটার নাম সিন্যাপস। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো এখানে দেখো ফাঁকা দেখা যাচ্ছে, এখানে অপর একটি একজন প্রান্ত এবং ডেনড্রাইটের মাঝে ফাঁকা দেখা যাচ্ছে। এই ফাঁকার নাম সিন্যাপস। এই ফাঁকার মাধ্যমে এরা যুক্ত থাকে। মনে হয় ম্যাজিক্যাল ব্যাপার, ফাঁকা আছে তাও যুক্ত থাকে, বাহ। এখানে এখন আমরা প্রায় ফিরে আসি। তাহলে সিন্যাপস কাকে বলে? একটি নিউরনের একজনের টার্মিনাল বলতে বোঝানো হচ্ছে একজন প্রান্ত। এই যে একজন প্রান্ত। দ্বিতীয় একটি নিউরনের ডেনড্রাইটে সরাসরি যুক্ত থাকে না। এই সূক্ষ্ম ফাঁকায় সংযোগস্থলকে বলে সিন্যাপস। প্রকৃতপক্ষে পরপর অবস্থিত দুটি নিউরনের সন্ধিস্থল হলো সিন্যাপস। আবার কি দেওয়া আছে? পরপর অবস্থিত দুটি নিউরনের সন্ধিস্থল হলো সিন্যাপস। একজন টার্মিনাল সিন্যাপসের মধ্যে দিয়ে তার তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে স্নায়ু তাড়না প্রবাহিত হয়। তাহলে স্নায়ু তাড়না কীভাবে প্রবাহিত হয়? একজন টার্মিনাল সিন্যাপসের মধ্য দিয়ে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে স্নায়ু তাড়না প্রবাহিত হয়। সিন্যাপসে নিউরোহিউমার নামক তরল পদার্থ থাকে। সিন্যাপসে কি থাকে? নিউরোহিউমার নামক তরল পদার্থ থাকে। কোনো একটি নিউরনের মধ্য দিয়ে স্নায়ু তাড়না প্রবাহিত হয়ে সিন্যাপস অতিক্রম করে পরবর্তী নিউরনে যায়। তাহলে স্নায়ু তাড়না পরবর্তী নিউরনে যেতে কোনটি অতিক্রম করে? সিন্যাপস অতিক্রম করে। এর ভেতর দিয়ে স্নায়ু উদ্দীপনা এবং স্নায়ু তাড়না একদিকে প্রবাহিত হয়। মানুষের মস্তিষ্কে প্রায় 100 বিলিয়ন নিউরন রয়েছে। মানুষের মস্তিষ্কে কতটি নিউরন রয়েছে? প্রায় 100 বিলিয়ন নিউরন রয়েছে। প্রতিটি নিউরন অন্য 7 থেকে 10,000 নিউরনের সাথে সিন্যাপস সংযোগ করে। তাহলে একটি নিউরন কতটি নিউরনের সাথে সিন্যাপস সংযোগ করে? একটি নিউরন 7 থেকে 10,000। 7 থেকে 10,000। এখানে মেরুরজ্জু দেওয়া আছে, বলে থাকে। এখন দেখো নিউরনের কাজ কি? নিউরনের প্রধান কাজ উদ্দীপনা বহন করা, অনুভূতিবাহী ও সংবেদী। নিউরনের গ্রাহক অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বা মোটর অজ্ঞাবাহী নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কার্যকরী অঙ্গে উদ্দীপনা প্রেরণ করে।
আর এখানে দেওয়া আছে কাজ, একক কাজ, একটি নিউরনের চিত্র এঁকে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই একক কাজটার উত্তর এখানে দেওয়া আছে, দেখো এটা 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 তোমরা আঁকানো শিখেছো, এর আগে কোনো একটা ছিল আমার মনে আছে, এটা শেষই হয় না, আরো অনেকগুলো আছে। এখন দেখো, একটি টর্চ লাইট দিয়ে তোমার বন্ধুর চোখে আলো ফেলো, লক্ষ্য করে দেখো তোমার আলো ফেলার সঙ্গে সঙ্গে চোখে তারা ছোট হয়ে গেল, কেন এমন হলো? এখানে প্রশ্ন, চোখে আলো ফেললে চোখের তারা ছোট হয়ে যায় কেন? এখান থেকে উত্তর দেবে, আলোর উদ্দীপনাজনিত তাড়না রেটিনা থেকে মস্তিষ্কে পৌঁছালে এর নির্দেশে আইরিশের বৃত্তাকার বা গোলাকার পেশি সংকুচিত হয়, ফলে চোখের তারা ছোট হয়ে যায়। উদ্দীপনার আকস্মিকতা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার ফলে তৎক্ষণাৎ চোখ বন্ধ হয়ে যায়। এখন প্রতিবর্তী ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন। প্রতিবর্তী ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন। প্রতিবর্তী ক্রিয়া বলতে উদ্দীপনার আকস্মিকতা এবং তার কারণে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া বোঝায়। হঠাৎ হঠাৎ করে আঙুলে সূচ ফুটলে অথবা হাতে গরম কিছু পড়লে আমরা দ্রুত হাতটি উদ্দীপনার স্থান থেকে সরিয়ে নিই, এটি প্রতিবর্তী ক্রিয়ার ফল। প্রতিবর্তী ক্রিয়ার একটি উদাহরণ দাও, তাহলে প্রশ্ন যদি আসে তাহলে কি বলবে? হঠাৎ করে সূচ ফুটলে অথবা গরম কিছু আমাদের হাতে পড়লে তখন আমরা দ্রুত উদ্দীপনার স্থান থেকে হাতটি সরিয়ে নিই, এটি প্রতিবর্তী ক্রিয়ার একটি উদাহরণ। আমরা চাইলে প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি না, তাহলে প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি না আমরা, কারণ সূচ ফুটলে তুমি যতই তোমার হুট করে খাওয়ার সময় যখন জিহ্বায় কামড় লাগে তখন কিন্তু সেটা জোরে লাগে, সেটাও একটা প্রতিবর্তী ক্রিয়ার ফল। সেটা আমরা যদি ইচ্ছা করে কামড় তখন হয় না, তাহলে সেখানে প্রতিবর্তী ক্রিয়া হয় না। এখন দেখো, প্রতিবর্তী ক্রিয়া মূলত সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয়, মস্তিষ্ক দিয়ে নয়, তাহলে সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয় এমন একটি উদাহরণ দাও, সেটি কি প্রতিবর্তী ক্রিয়া? যেসব উদ্দীপনা প্রতিক্রিয়া মস্তিষ্ক দিয়ে না হয়ে সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয় তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে। এখানে প্রতিবর্তী ক্রিয়া আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, যেসব উদ্দীপনা প্রতিক্রিয়া মস্তিষ্ক দিয়ে না হয়ে সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয় তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে। অসতর্কভাবে সেলাই করার সময় আঙুলে সূচ ফুটলে তাৎক্ষণিকভাবে হাত অন্যত্র সরে যাওয়ার প্রতিবর্তী প্রক্রিয়াটি এভাবে ব্যাখ্যা করা যায়। আঙুলে সূচ ফোটার সময় আঙুলের ত্বকে অবস্থিত সংবেদী নিউরন ব্যথার উদ্দীপনা গ্রহণ করে, এখানে ত্বক গ্রাহক অঙ্গ হিসেবে কাজ করে। আঙুলের ত্বক থেকে উদ্দীপনা সংবেদী নিউরনের অ্যাক্সনের মাধ্যমে স্নায়ুকাণ্ডের ধূসর অংশে পৌঁছায়। স্নায়ুকাণ্ডের ধূসর অংশের নাম কি? সেটা মস্তিষ্কের ধূসর অংশের নাম। আচ্ছা, তারপরে স্নায়ুকাণ্ডের ধূসর অংশে অবস্থিত সংবেদী নিউরনের অ্যাক্সন থেকে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে উদ্দীপনা মধ্যবর্তী বা রিলে নিউরনের মাধ্যমে মোটর বা অজ্ঞাবাহী স্নায়ু কোষের ডেনড্রাইটে প্রবেশ করে। অজ্ঞাবাহী স্নায়ুর অ্যাক্সনের মাধ্যমে এই উদ্দীপনা পেশিতে প্রবেশ করে। এখন যদি প্রশ্ন আসে যে
সেলাই করার সময় আঙুল সূচ ফুটলে তাৎক্ষণিকভাবে হাত উন্নত সরে যাওয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তাহলে তোমরা এখান থেকে এটা উত্তর দিবে। এখানে দেখো ভালোভাবে বোঝার জন্য একটা ছবি দেওয়া আছে। দেখো মোমবাতি জ্বলছে, এখানে আগুন জ্বলছে, সেখানে তোমার আঙুল গেছে, সাথে সাথে সেই হাতটা সরে গেল সেখান থেকে। এখানে এটা বলা হচ্ছে আঙুলের ত্বকটা হচ্ছে গ্রাহক হিসেবে ব্যবহৃত হয়েছে। আঙুলের ত্বকে অবস্থিত সংবেদী নিউরনের ডেনড্রাইটে ব্যথার অনুভূতি গ্রহণ করে, যে সবুজ রঙের যে এটা দেওয়া আছে, এটা হচ্ছে সেই সংবেদী নিউরনের ডেনড্রাইট ব্যথার অনুভূতি গ্রহণ করে সেটি অজ্ঞাবাহী নিউরনের পেশি সংযুক্ত একজন প্রান্তে কি করলো, একজন প্রান্তে পাঠালো। তার সাথে অজ্ঞাবাহী নিউরন এবং পাঠায়নি, অজ্ঞাবাহী নিউরন এখান এতদূর পর্যন্ত পেশি পর্যন্ত আছে। নিয়ে গেল, যাওয়ার পরে এখানে তারা মেরুরজ্জুতে আসলো। মেরুরজ্জু থেকে স্নায়ুতে গেল। স্নায়ু এখানে যে আরেকটি দেখা যাচ্ছে গোলাপি কালার, এটা আরেকটি নিউরন, সংযোগকারী নিউরন। সেই সংযোগকারী নিউরনের কারণে মস্তিষ্ক সংকেত পাঠালো যে হাতটা সরিয়ে নিতে হবে। সেই সংকেত এই নীল রঙের এই অজ্ঞাবাহী নিউরনে পৌঁছালো, সেখান থেকে পেশিতে গেল, এই পেশি হাতটা সরে নিল। এটাই হচ্ছে কাহিনী। তারপর উদ্দীপনা পেশিতে পৌঁছালে পেশি সংকোচন ঘটে, ফলে উদ্দীপনা স্থল থেকে হাত দ্রুত আপনা আপনি সরে যায়। 10.3.2 প্রান্তীয় স্নায়ুতন্ত্র, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম মস্তিষ্ক থেকে 12 জোড়া এবং মেরুরজ্জু বা সুষুম্নাকাণ্ড থেকে 31 জোড়া স্নায়ু বের হয়। তাহলে মস্তিষ্ক থেকে কত জোড়া স্নায়ু বের হয়? 12 জোড়া। মেরুরজ্জু থেকে কত জোড়া বের হয়? 31 জোড়া স্নায়ু বের হয় এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর শাখায় বিভক্ত হয়ে সর্বাঙ্গে পৌঁছে পড়ে, মানে ছোট থেকে ছোট আরও ছোট হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এগুলোকে একত্রে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলে। প্রান্তীয় স্নায়ুতন্ত্র কাকে বলে? মস্তিষ্ক থেকে 12 জোড়া এবং মেরুরজ্জু বা সুষুম্নাকাণ্ড থেকে 31 জোড়া স্নায়ু বের হয়ে আসে এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর শাখায় বিভক্ত হয়ে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে। এগুলোকে একত্রে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলে। মস্তিষ্ক থেকে উৎপন্ন করটিক স্নায়ু চোখ, কান, নাক, জিহ্বা, দাঁত, মুখমণ্ডল, হৃৎপিণ্ড, পাকস্থলী প্রভৃতি অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে। মেরুরজ্জু থেকে উদ্ভিদ স্নায়ুগুলো অঙ্গ প্রত্যঙ্গ চালনা করে এবং দেহের বাকি অংশ থেকে যাবতীয় অনুভূতি মস্তিষ্কে বয়ে নিয়ে যায়। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, অটোনমিক নার্ভাস সিস্টেম। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, অটোনমিক নার্ভাস সিস্টেম। যেসব এখানে দেখো, যেসব অঙ্গের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই সেগুলোকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দিয়ে পরিচালিত বা নিয়ন্ত্রিত হয়। দেহের উপরের অঙ্গগুলো যেমন হৃৎপিণ্ড, অন্ত্র, পাকস্থলী, অগ্ন্যাশয় ইত্যাদির কাজ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দিয়ে পরিচালিত হয়। যেসব অঙ্গের উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই সেগুলোকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দিয়ে পরিচালিত বা নিয়ন্ত্রিত হয়।
এসব তন্ত্রের কার্যকারিতার উপর মস্তিষ্ক ও মেরুরজ্জুর প্রত্যক্ষ প্রভাব না থাকায় এরা অনেকটা স্বাধীন এবং স্বতন্ত্রভাবে আপন কর্তব্য সম্পাদন করে। তাহলে এরা কীভাবে আপন কর্তব্য সম্পন্ন করে? স্বাধীন এবং স্বতন্ত্রভাবে। তারপরে উদ্দীপনা সঞ্চালন। ট্রান্সমিশন অফ ইম্পুলস। পরস্পর সংযুক্ত অসংখ্য নিউরন তন্তুর ভিতর দিয়ে উদ্দীপনা বা তাড়না শেষ পর্যন্ত মস্তিষ্কে পৌঁছায়। পরস্পর সংযুক্ত অসংখ্য নিউরন তন্তুর ভিতর দিয়ে উদ্দীপনা ও তাড়না শেষ পর্যন্ত মস্তিষ্কে পৌঁছায়। প্রতি সেকেন্ডে এর বেগ 100 মিটার। প্রতি সেকেন্ডে নিউরন পৌঁছানোর বেগ কত? উদ্দীপনা পৌঁছানোর বেগ কত? 100 মিটার। তবে স্নায়ুর ধরনভেদে এর তারতম্য হতে পারে। পরিবেশ থেকে যে সংকেত স্নায়ুর ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছে তাকে স্নায়ু বা তাড়না বা উদ্দীপনা বলে। স্নায়ু তাড়না বা উদ্দীপনা কাকে বলে? পরিবেশ থেকে যে সংকেত স্নায়ুর ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছে তাকে স্নায়ু তাড়না বা উদ্দীপনা বলে। নিউরনের কার্যকারিতার ফলে উদ্দীপনার প্রয়োজনীয় অঙ্গগুলোতে সঞ্চালিত হয়। এটি মাংসপেশিতে সঞ্চালিত হলে পেশি সংকুচিত হয়ে সাড়া দেয়। ফলে প্রয়োজন মতো দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালিত হয়। এই তাড়না গ্রন্থিতে পৌঁছালে সেখানে রস ক্ষরিত হয়। অনুভূতিবাহী স্নায়ু উত্তেজিত হলে সেই উত্তেজক মস্তিষ্কের দিকে অগ্রসর হয়ে যন্ত্রণাবোধ, স্পর্শ, জ্ঞান, দর্শন এ ধরনের অনুভূতি উপলব্ধি করে। এখানে একটা ছবি দেওয়া আছে। সূর্য থেকে আসা আলো বইয়ের পাতায় প্রতিফলিত হচ্ছে 1 নম্বরে। 2 নম্বরে প্রতিফলিত আলো চোখে এসে পড়ছে। চোখের রেটিনায় উদ্দীপনা সৃষ্টি হচ্ছে। শিক্ষকের চোখের স্নায়ু দিয়ে মস্তিষ্কে পৌঁছাচ্ছে। মানে চোখের যে আজ্ঞাবাহী নিউরন সেটি মস্তিষ্কে নিয়ে যাচ্ছে এবং সেখানে মস্তিষ্ক মুখমণ্ডলের ঐচ্ছিক পেশিকে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছে, যার ফলে তিনি কথা বলছেন। শিক্ষকের কথা শব্দ তরঙ্গ হয়ে শিক্ষার্থীর কানে উদ্দীপনা জাগাচ্ছে। মস্তিষ্কের নির্দেশে সাড়া দিয়ে সে তার হাতের ঐচ্ছিক পেশির মাধ্যমে লিখছে। এটি উদ্দীপনা সঞ্চালন প্রক্রিয়ার একটি উদাহরণ। স্নায়ু তাড়না কিভাবে কাজ করে তা একটি উদাহরণ দিয়ে বোঝানো যায়। এটাই লেখা আছে। এত পর্যন্তই 10.3। আচ্ছা, এটা পড়ি। স্নায়ু তাড়না কিভাবে কাজ করে তা একটু উদাহরণ দিয়ে বোঝানো যায়। মনে করো শিক্ষক শ্রুতিলিপি দিচ্ছেন। শ্রুতিলিপি বলতে বোঝেন তিনি কথা বলছেন এবং তুমি লিখছো। এক্ষেত্রে পুস্তক থেকে প্রতিফলিত আলো শিক্ষকের চোখে রেটিনা উদ্দীপনা জাগালে স্নায়ু তাড়না সৃষ্টি হয়। এটা চোখের স্নায়ুতে মস্তিষ্কের দৃষ্টি কেন্দ্রে পৌঁছে সেখান থেকে এ তাড়নার পরপর চিন্তা কেন্দ্র, স্মৃতি কেন্দ্র প্রভৃতি হয়ে মুখমণ্ডলের ঐচ্ছিক পেশিকে নির্দেশ দেয়। মুখের পেশি সংকুচিত প্রসারিত হয়ে হয়ে সাড়া দেয়। এখানে শিক্ষকের কথা বলার পেশিগুলো হলো প্রধান সাড়া অঙ্গ। শিক্ষকের কথায় বাতাসে শব্দ তরঙ্গ সৃষ্টি করে। শব্দ তরঙ্গ ছাত্রের কানে পর্দায় উদ্দীপনা জাগায়, যা শ্রবণ স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে পৌঁছে। সেখান থেকে তাড়না ছাত্রের স্মৃতিকেন্দ্র, চিন্তাকেন্দ্র প্রভৃতি হয়ে মোটর স্নায়ুর যুগে ছাত্রের হাতের ঐচ্ছিক পেশিতে পৌঁছে। নির্দেশে সাড়া দিয়ে হাতের পেশি লিখতে থাকে। এখানে ছাত্রের পেশি হলো প্রধান সাড়া অঙ্গ। এখন কয়েকটা লাইন আন্ডারলাইন করে দিয়ে গুরুত্বপূর্ণ। এখানে এই ছকটা তোমরা মুখস্থ করবে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত? এটি অবস্থান কোথায়?
এখানে মস্তিষ্ক কাকে বলে? মস্তিষ্ক এই স্নায়ুতন্ত্রের পরিচালক কে? মস্তিষ্কের কয়টি অংশ কি কি? অগ্রমস্তিষ্ক। অগ্রমস্তিষ্কের আরেক নাম কি? মস্তিষ্কের বড় অংশে কোনটি? সেরিব্রামকে কি বলা হয়? সেরিব্রামের কয়টি অংশ? তারপরে সেরিব্রাম হেমিস্ফিয়ার বলা হয় কাকে? কর্পাস ক্যালোসাম কি? উত্তর বলে দিচ্ছি, থামো। মস্তিষ্কের বড় অংশ হচ্ছে অগ্রমস্তিষ্ক বা সেরিব্রাম। অগ্রমস্তিষ্ককে বা সেরিব্রামকে গুরু মস্তিষ্কও বলা হয়। সেরিব্রামের দুটি অংশ, ডান এবং বাম অংশ সম্পূর্ণভাবে বিভক্ত। দুটি অংশের মাঝখানে বিপরীত ভাঁজকে সেরিব্রাম হেমিস্ফিয়ার বলা হয়। সেরিব্রামের ডান এবং বাম হেমিস্ফিয়ারের মাঝে খাঁজ থাকলে দুটি অংশ একগুচ্ছ নিউরন দিয়ে সংযুক্ত থাকে, যার নাম কর্পাস ক্যালোসাম। বাম সেরিব্রাম হেমিস্ফিয়ার দেহের ডান অংশ নিয়ন্ত্রণ করে এবং বাম অংশ নিয়ন্ত্রণ করে। এটা প্রশ্ন যে কোন সেরিব্রাম হেমিস্ফিয়ার কোন অংশ নিয়ন্ত্রণ করে? বাম অংশ দেহের ডান অংশ নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের ডান অংশ দেহের বাম অংশ নিয়ন্ত্রণ করে। তারপর মস্তিষ্কের কোন অংশ মেনেনজেস নামক পর্দা দিয়ে আবৃত? মস্তিষ্কের উপরে ঢেউ তোলা অংশ। কর্টেক্স কি? সেরিব্রামের বাইরের স্তর। তারপর কর্টেক্স কি দিয়ে গঠিত? অসংখ্য নিউরনের কোষ দেহ। এর রং কেমন? ধূসর। কর্টেক্সের অপর নাম কি? গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ। গ্রে ম্যাটার কাকে বলা হয়? কর্টেক্সকে। ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে। মাইলিন পর্দাটি কি দিয়ে আবৃত? মাইলিন আবরণ ওইসব নিউরনের অ্যাক্সন দিয়ে। সেরিব্রাম কর্টেক্সের গভীরে কি থাকে? হোয়াইট ম্যাটার। সেরিব্রাম, এখানে সেরিব্রাম সম্পর্কে দেওয়া আছে। এখানে সেরিব্রাম কি? সেরিব্রাম কিসের কেন্দ্র? সেরিব্রাম হলো প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ুতাড়না গ্রহণ এবং প্রত্যেক অঙ্গে স্নায়ুতাড়না প্রেরণের উচ্চতর কেন্দ্র। এখানে আরও আছে দেহ সঞ্চালন তথা প্রত্যেক কাজ অনুভূতি কেন্দ্র হলো সেরিব্রাম। আমাদের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাকশক্তি, ঐচ্ছিক পেশি কার্যগুলি নিয়ন্ত্রণ করে কোনটি? তারপর এখানে তেমন কিছু নাই। মধ্য মস্তিষ্ক পড়বে। মধ্য মস্তিষ্কে অবস্থান কোথায়? অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের সংযোগ করে কোনটি? মধ্য মস্তিষ্কের কাজ কি? তারপর পশ্চাৎ মস্তিষ্ক কোন কি নিয়ে গঠিত? এইখানে সেরিব্রামও পড়বে, পন্স পড়বে। সেরিব্রাম কি কয়টা অংশে বিভক্ত?
তারপর এর বাইরের দিকে কি থাকে, ভেতরের দিকে কি থাকে? সেরিবেলামের কাজ কি? পন্স পন্স কোথায় অবস্থিত? এটি দেখতে কেমন? এটির কাজ কি? মিডুলা অবলঙ্গাটা এটির অবস্থান কোথায়? এর সামনে কি রয়েছে, পেছনে কি রয়েছে, কোথায় অবস্থান? কর্টিক স্নায়ু কতটি? 12 জোড়া। মিডুলা অবলঙ্গটা থেকে কত জোড়া উৎপন্ন হয়? 8 জোড়া। এগুলো কি কি কাজে সাহায্য করে? খাদ্য গলদকরণ, হৃৎপিণ্ড, ফুসফুস, গলবিল ইত্যাদি কিছু কাজ নিয়ন্ত্রণ করে। শ্রবণ এবং ভারসাম্য কাজ গুরুত্বের সাথে জড়িত। মস্তিষ্ক থেকে 12 জোড়া স্নায়ু বের হয়। এগুলো কিসের কিসের কাজ নিয়ন্ত্রণ করে? তারপরে স্নায়ুগুলো কেমন? সংবেদী, মোটর বা মিশ্র প্রকৃতির। স্পাইনাল কর্ড কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? মেরুরজ্জ করোটির পিছনে অবস্থিত ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্র থেকে কটি দেশের কশেরুকা পর্যন্ত বিস্তৃত। মেরুরজ্জ তারপর এখানে কোথায় সুরক্ষিত থাকে? মেরুরজ্জতে কেমন কেমন পদার্থ থাকে? মেরুরজ্জুতে শ্বেত পদার্থ কোথায় থাকে এবং ধূসর পদার্থ কোথায় থাকে? তারপরে মেরুরজ্জ থেকে কত জোড়া স্নায়ু বের হয়? 31 জোড়া। এসব স্নায়ু কেমন? মিশ্র প্রকৃতির। স্নায়ুকলা স্নায়ুকলা কাকে বলে? তারপরে স্নায়ু টিস্যু গঠিত হয় কি কি নিয়ে? আর নিউরন কি? তারপরে নিউরন কয়টি অংশে বিভক্ত, কি কি? কোষ দেহ কাকে বলে? প্লাজমা মেমব্রেন সাইটোপ্লাজম নিউক্লিয়াস নিয়ে গঠিত। নিউরনের গোলাকার, তারকাকার অথবা ডিম্বাকার অংশ কোষ দেহ নামে পরিচিত। এখানে কি কি থাকে? সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এগুলো থাকে। প্রলম্বিত অংশ কাকে বলে? কোষ দেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ কয় ধরনের? 2 ধরনের, ডেনড্রন আর অ্যাক্সন। ডেনড্রন কাকে বলে? ডেনড্রাইট কাকে বলে? একটি নিউরন কতটির সাথে যুক্ত হতে পারে? 0 থেকে শতাধিক। তারপর অ্যাক্সন কাকে বলে? তারপর নিউরিলিমা আবরণ কাকে বলে? মায়েলিন কাকে বলে? এখানে দেখো, এটাকে নিউরিলিমা বলে। নিউরিলিমা একজনের মধ্যবর্তী অঞ্চলে স্নেহ পদার্থ মানে চর্বি জাতীয় পদার্থ থাকে, একে মাইলিন বলে।
রিডিংয়ের সাথে একজন প্রত্যক্ষ সংঘর্ষ ঘটে কখন? তারপর র্যানভিয়ার পর্ব কাকে বলে? মাইলিনবিহীন অংশকে র্যানভিয়ার পর্ব বলে। এক্সিলেমা কাকে বলে? আর সিন্যাপস কাকে বলে? একটি নিউরন একজনের টার্মিনালের সাথে দ্বিতীয় একটি নিউরন ডেনড্রাইট সরাসরি যুক্ত থাকে না, এই সূক্ষ্ম ফাঁকা স্থানকে সিন্যাপস বলে। আর কিভাবে স্নায়ু ত্বরণের প্রভাবিত হয়? তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে। সিন্যাপসে কি নামক তরল পদার্থ থাকে? তারপর স্নায়ুর এতে কোনটি অতিক্রম করতে হয়? সিন্যাপস। মানুষের মস্তিষ্কে কতটি নিউরন রয়েছে? 100 বিলিয়ন। প্রতিটি নিউরন কতটি নিউরনের সাথে সিন্যাপস সংযোগ করতে পারে? 7 থেকে 10,000। আর হ্যাঁ, এই নিউরনের চিত্র অবশ্যই তোমরা আঁকানো শিখবে। আমি কয়েকটি চিত্র অন্য একটা ভিডিওতে দিবনি, সমস্যা নাই। তোমাদেরকে আঁকানো শিখে দিবনি। শুধু এই নিউরনই নয়, আরও অনেক কিছু, হৃৎপিণ্ড, কিডনি, ফুসফুস, সেটা পরবর্তী একটা ভিডিও দিব। তারপর এখানে আলো ফেলার সঙ্গে সঙ্গে চোখ ছোট হয়ে গেল কেন? চোখ ছোট হয়ে যাওয়ার ব্যাখ্যাটি চোখের তারা ছোট হয়ে যাওয়ার ঘটনাটি ব্যাখ্যা করো, তাহলে এতটুকুই হবে উত্তর। প্রতিবর্তী ক্রিয়া বলতে কি বোঝায়? এর উদাহরণ দাও। আবার এখানে আছে প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে? অসতর্কভাবে সেলাইকের সরে যাওয়ার ব্যাখ্যা করো, তাহলে উত্তর হবে এতদূর পর্যন্তই। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক থেকে কত জোড়া স্নায়ুতন্ত্র বের হয়? 12 জোড়া, এবং মেরুরাজ্য থেকে বা সুষুম্নাকাণ্ড থেকে বের হয় 31 জোড়া। স্নায়ুতন্ত্র কাকে বলে? মস্তিষ্ক থেকে 12 জোড়া এবং মেরুরাজ্য থেকে 31 জোড়া স্নায়ুতন্ত্র বের হয় আসে, এগুলোকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে শাখায় বিভক্ত হয়ে যে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে। লাইন আন্ডারলাইন করা ভালো মতো হচ্ছে না। এবার দেখো, মস্তিষ্ক থেকে 12 জোড়া এবং মেরুরজ্জ বা সুষুম্নাকাণ্ড থেকে 31 জোড়া স্নায়ু বের হয়ে আসে এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর শাখায় বিভক্ত হয়ে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে, এগুলোকে একত্রে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলে। তারপর আর এই লাস্টে এরা কীভাবে আপন কর্তব্য সম্পন্ন করে? স্বাধীন এবং স্বতন্ত্রভাবে। উদ্দীপনা সঞ্চালন। উদ্দীপনা শেষ পর্যন্ত কোথায় পৌঁছায়? মস্তিষ্কে পৌঁছায়, সাধারণ জ্ঞান এটা। আর উদ্দীপনার প্রতি সঞ্চালনের বেগ কত? 100 মিটার প্রতি সেকেন্ডে 100 মিটার। তাড়না বা স্নায়ু তাড়না বা উদ্দীপনা কাকে বলে? পরিবেশ থেকে যে সংকেত স্নায়ুর ভিতর দিয়ে প্রভাবিত হয়ে মস্তিষ্কে পৌঁছায় তাকে স্নায়ু তাড়না বা উদ্দীপনা বলে।
তারপর এখানে আর তেমন কোনো প্রশ্ন নেই। এখানে উদাহরণ, তাহলে 10.3 এই পর্যন্তই। 1 ঘন্টা হয়ে গেছে ক্লাস। পরবর্তীতে আমরা 10.4 পড়ব। 10.4 হরমোন আর 10.5 এগুলো ছোট আছে, পড়তে বেশি সময় লাগবে না। তবে আবার 10.5 বড় আছে, 5-এর পরে 6ও আছে, 7ও আছে। দেখা যাক, দুটো করে দিব। কালকে হয়তো 10.4-5। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। বুঝতে কোনো সমস্যা হলে জানাও। ক্লাসটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আর কোনো সমস্যা হলে বলতে পারো। পরবর্তী ক্লাসের লিঙ্ক, পরবর্তী ক্লাস দ্রুতই চলে আসবে। তো আজকে এই পর্যন্তই।